দর্শক মন্ডলী নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ আর আমি অরুণাভ প্রধান। আজকে আমরা এবিসিডি পড়ব, এ টু জেড অফ হেলথ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্সের এ টু জেড কি। দেখুন, এ ফর অ্যাপল দিয়ে শুরু হয়েছিল যেটা, আজকে আমরা হেলথ ইন্স্যুরেন্সে জানতে চাইবো এ থেকে জেড অবধি কি কি পয়েন্ট আছে যেগুলো আমাদের বলবে ড্রিম লাইফ অ্যাডভাইজারির কর্ণধার শুভ্রকান্তি দাস। কিন্তু আপনাদের তার আগে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করবেন, কমেন্টস দেবেন প্রয়োজনীয়, এবং অবশ্যই শেয়ার করবেন। তাহলে ডেকে নিচ্ছি শুভ্রকান্তি দাসকে। শুভ্র, ওয়েলকাম। একদম, থ্যাংক ইউ। আর আচ্ছা, যেটা একটা মনের কথা বলি, একজন বলেছিল যে মানে এ এ ফর অ্যাপেল, বি ফর বল, বলেছিল স্যার এটা কোন দিনে বলবো? এমনি দিনে হচ্ছে এ ফর অ্যাপেল, পুজোর দিনে বলে এতে গন্ধ পুষ্পে। তা জোকস অ্যাপার্ট, মানে আমরা খুব সিরিয়াস একটা টপিকে এবার ঢুকে যাই যে হেলথ ইন্স্যুরেন্সের এ টু জেড বলতে আমরা কি কি বুঝবো। একদম অ্যাকচুয়ালি আমাদের অ্যালফাবেটিক্যালি যে 26টা অ্যালফাবেট আছে, আমরা দেখে নেব এখানে এই যে অ্যালফাবেট গুলো হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ওই এ থেকে পরের যে ওয়ার্ড গুলো কোথায় কোথায় কাজে লাগে বা তার অ্যাব্রিভিয়েশন কি আর তার মানেটা কি সেটা আমরা জাস্ট পরপর এ থেকে জেড পর্যন্ত যেগুলো যেগুলো অ্যাভেলেবেল দেখে নিচ্ছি। আমরা প্রথম এটা শুরু করছি এ দিয়ে। তো এতে প্রথম যেটা নামটা আসে সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স বা এয়ার অ্যাম্বুলেন্স, যেটা আমাদের ক্ষেত্রে হসপিটালাইজেশন হলে আমাদের ক্লায়েন্ট পেশেন্টকে নিয়ে যাওয়ার জন্য, যেটা বাড়ি থেকে হসপিটাল বা হসপিটাল থেকে ফেরত আনার সময় বা কোনো ডায়াগনস্টিক বা টেস্টের সময় লাগে। আর এয়ার অ্যাম্বুলেন্সটা যখন এমনি নরমাল অ্যাম্বুলেন্স কাজে লাগে না এবং কিছু ক্রিটিক্যাল যেখানে ক্ষেত্রে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কোনো অপশন নেই, পুরো আইসিইউ সেটআপ সমেত যেগুলো, সেটা এয়ার অ্যাম্বুলেন্স। এটা হচ্ছে দুটো এ দিয়ে অ্যাব্রিভিয়েশন। এছাড়া আমাদের ট্রিটমেন্টের আয়ুষ, এটা খুব পপুলার একটা ওয়ার্ড। হ্যাঁ, তার মধ্যে আমাদের আয়ুষ তো জানো তুমি, এর মধ্যে এ এ হচ্ছে আয়ুর্বেদা, ওয়াই হচ্ছে ইউনানি, তারপর এসটা হচ্ছে সিদ্ধা, তারপর হচ্ছে আমাদের ওয়াইটা হচ্ছে ইউ হচ্ছে যোগা, আর এইচটা হচ্ছে হোমিওপ্যাথি। এই পাঁচ এই আয়ুষটা হচ্ছে আমাদের এর এর মধ্যে পড়ে। এরপরে আমরা চলে আসছি বিতে। বিতে কি কি আসে? বিয়েতের মধ্যে প্রথম আসে বোনাস। আমাদের তার মধ্যে নো ক্লেম বোনাস, কমিউনিটি বোনাস বা যে যে বোনাস গুলো আমরা বলি সেটা বিতে বিতে ওই ওয়ার্ডটা আমাদের অ্যাপ্লিকেবল। এছাড়া আমাদের কি বলবো, বেনিফিটস বা বেনিফিশিয়ারি, এই দুটো কথাও আমাদের পলিসিতে ইউজ হয়। বেনিফিশিয়ারি মানে হচ্ছে আমাদের পলিসিতে নর্মাল যে যে কে কে এই বেনিফিটটার আওতায় আসছে, মানে নর্মাল পলিসি হোল্ডার, তার সাথে তার ফ্যামিলি মেম্বার আর কে কে আছে, এটাকে বেনিফিট প্রাপক হ্যাঁ যে পাবে। হ্যাঁ এটা দ্যাট ইজ কল্ড বেনিফিশিয়ারি। তো এটাও একটা বি দিয়ে আমাদের পরের ওয়ার্ড। আর এর পরের যে ওয়ার্ডটা আমরা যাব সেটা হচ্ছে সি দিয়ে। ঠিক আছে, এই সি দিয়েও আমাদের যে অ্যাব্রিভিয়েশনটা আছে সেটা হচ্ছে ক্যাশলেস হসপিটাল লিস্ট। আমাদের অল ইন্ডিয়াতে যে আমাদের প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির আমাদের একটা ক্যাশলেস নেটওয়ার্ক হসপিটাল লিস্ট থাকে। এটা মানে যেখানে যেখানে আমাদের টাকা দিতে হয় না, ওখানে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি ওখানে আপ টু সাম এশিওর ওখানে পে করে। দ্যাট ইজ দ্য ক্যাশলেস নেটওয়ার্ক হসপিটাল লিস্ট। এছাড়া আরেকটা খুব সি দিয়ে খুব রিলিভেন্ট ইয়ে আছে, ওয়ার্ড আছে, দ্যাট ইজ কোপেমেন্ট। আমাদের কিছু কিছু পলিসিতে আছে যেখানে ক্ষেত্রে আমাদের কোপেমেন্ট আছে, কিছু কিছুতে নেই। এবং সবাইকে বলবো অবশ্যই পলিসি নেওয়ার আগে দেখে নেবেন সেই পলিসিতে কোপেমেন্ট বা ক্যাপিং আছে কিনা। এটাও সি দিয়ে পড়ে, ক্যাপিং এন্ড কোপেমেন্ট দুটোই খুব কি বলে আমাদের খুব রিলিভেন্ট প্রশ্ন। এবং এই ক্যাপিং বা কোপেমেন্ট ছাড়া পলিসি সবসময় সাজেস্টেবল নেওয়া, কারণ ক্যাপিং বা কোপেমেন্ট ওয়ালা পলিসি নিলে অবশ্যই কিন্তু ক্লেমের সময় দেখা যায় 20-30%, 10% কেটে আমরা পেমেন্টটা পাওয়া যায়। সেখানে ক্ষেত্রে আমাদের একটা বড় টাকা আমাদের ওখানে চলে যায়, যেটা কিন্তু নরমাল। অতএব অবশ্যই এটা দেখে নেওয়া উচিত। আর এরপরে আরেকটা ওয়ার্ড আছে সি দিয়ে, সেটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং রিলেভেন্ট টু অল হেলথ ইন্স্যুরেন্স, দ্যাট ইজ সিএসআর। সিএসআর কথার মানে হচ্ছে ক্লেম সেটেলমেন্ট রেশিও। আমাদের যতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদের প্রত্যেকের একটা এরকম ক্লেম সেটেলমেন্ট রেশিও আছে। তার মানে কিভাবে বোঝানোর জন্য বলছি, 100টা ক্লেম যদি তার কাছে আসে একটা বছরে, তার মধ্যে সে কটা ক্লেম সেটেল করছে আউট অফ 100, সেটা হচ্ছে তার ক্লেম সেটেলমেন্ট রেশিও। এবং এই সংখ্যাটা যার যত বেশি সে তত মানে ভালো কোম্পানি হিসাবে পরিগণ্য হয়। এবং এই রেশিওটা ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কোম্পানি যারা আছে চেষ্টা করে এই ফিগারটাকে 85 বা 90 এর উপরে রাখার, যাতে তারা একটা টপ পারফর্মিং কোম্পানি হিসেবে পরিগণিত হতে পারে এবং তাদেরকে ভালো কোম্পানি হিসেবে ধরা যেতে পারে যাদের আমাদের এই ক্লেম সেটেলমেন্ট রেশিও 90 এর উপরে। এটা হচ্ছে আমাদের সি দিয়ে। এরপরে যে এটা আসে, এরপরে যে ডি দিয়ে। ডি দিয়ে কি কি আমাদের পয়েন্ট আসে? ডি দিয়ে যে পয়েন্টগুলো আসে, একটা হচ্ছে ডেথ, একটা হচ্ছে ডিসএবিলিটি, ঠিক আছে, আরেকটা হচ্ছে ডিজাস্টার। এই ডি দিয়ে যে কথাগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি ডেথের, আমাদের হেলথ ইন্স্যুরেন্স ডেথ নরমালি আসে না, কিন্তু কিছু ডেথের একটা রিলিভেন্ট প্রশ্ন আসে যে কোনো
কাস্টমার ভর্তি হয়েছে এবং অনগোয়িং তার চিকিৎসা চলাকালীন তার মারা গেল, সেটার ক্ষেত্রে ডেথ আসে, তো সেখানে ক্ষেত্রে তার যে বেনিফিশিয়ারি থাকে তখন তাকে ইন্স্যুরেন্সের বাকি টাকা দেওয়া হয়। এছাড়া ডিজাস্টার মানে হচ্ছে কোনো কিছু যদি কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা, সেখানে যদি কোনো কেউ হসপিটাল হয়, তার ক্ষেত্রেও কিন্তু হেলথ ইন্স্যুরেন্স একটা বড় কাজ করে। এবং ডিসাবিলিটি, এটা হচ্ছে আমাদের হেলথ ইন্স্যুরেন্সের পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যেখানে ক্ষেত্রে আমাদের পার্সিয়াল এবং পার্মানেন্ট ডিসাবিলিটি দুটোই কিন্তু আমাদের এই এটা একটা পার্ট অফ, অনেকে এটা রাইডার দিয়ে থাকে পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি, অনেকের নর্মাল বেস হেলথ ইন্স্যুরেন্স পলিসিতে অ্যাড অন হিসেবে কেউ রাইডার হিসেবে ওটাকে নিতে পারে। ঠিক আছে, এছাড়া আরেকটা ডি দিয়ে খুব ভালো পপুলার ওয়ার্ড আছে যেটা হেলথ ইন্স্যুরেন্স পপুলার, সেটা হচ্ছে ডোমিসিলারি হসপিটালেশন। ডোমিসিলারি হসপিটালেশন কথাটা হচ্ছে যে যখন আমরা পেশেন্টকে নিয়ে যেতে পারছি না এবং হয়তো এরকম তাকে নিয়ে যাওয়ার মতো হসপিটাল তার কাছাকাছি জায়গার মধ্যে নেই, এবং এমন কোনো হেলথ কন্ডিশনও নেই যে তাকে নিয়ে যাওয়া যাচ্ছে, তখন ডাক্তারের অ্যাডভাইসে তাকে বাড়িতেই যদি ট্রিটমেন্ট করা হয় এবং সে যদি 48 ঘন্টার উপরে যদি তার ট্রিটমেন্ট চলে, তাহলে সেটা ডোমিসিলারি ট্রিটমেন্টের আওতায় পড়ে অ্যাজ পার রিকমেন্ডেশন অফ এনি ইন্স্যুরেন্স কোম্পানি। ঠিক আছে, এরপরে হচ্ছে আরেকটা ওয়ার্ড আসে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট চাইল্ড। আমাদের কোনো যারা প্রপোজার মানে যারা পলিসিটা নিচ্ছেন, তাদের যদি কোনো বাচ্চা থাকে যাদের বয়স 25-এর নিচে, তারা এই পলিসির আওতায় আসতে পারে, তাদেরকে ডিপেন্ডেন্ট চাইল্ড বলা হয়। এবং একটা সময় পরে তাদের তারা ওই পলিসি থেকে আলাদা হয়ে যায় এবং তাদের সেপারেট পলিসি ইস্যু হয়। প্রত্যেক কোম্পানি আলাদা তার এজ ক্রাইটেরিয়া আছে, এই যে এত বয়স পর্যন্ত ডিপেন্ডেন্ট চাইল্ড পলিসিতে থাকবে। এছাড়া আরেকটা ডি দিয়ে ওয়ার্ড আছে, সেটা পপুলার, দ্যাট ইজ ডিডাক্টেবল। আমাদের এই কথাটা চলে, ডিডাক্টেবল হচ্ছে এখানে কিছু কিছু পলিসি থাকে যেখানে আমার ওই ডিডাক্টেবল আমাদের মেইনলি এটা একটা পপুলার ইন টপ আপ পলিসি, যেখানে ক্ষেত্রে কত টাকা আমার বেস পলিসিতে আছে তার উপরে কতটা আমার টপ আপের আছে, এরকম ধরনের কভার। তো এটাও একটা ওয়ান অফ দা, এর টার্ম হচ্ছে ডি দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা হয়ে গেল এ বি সি ডি। এরপরের অ্যালফাবেটে চলে গেলাম ই। ইটাতে হচ্ছে এক্সক্লুশন। আমাদের একটা পলিসি যখন নিচ্ছি সেখানেতে কি কি পাওয়া যায় না। ঠিক আছে, এর মধ্যে পার্মানেন্ট এক্সক্লুশন আছে, 2 ইয়ার্স এক্সক্লুশন আছে, ঠিক আছে, 30 ডেজ এক্সক্লুশন আছে, মোটামুটি একটা পলিসিতে 3টে এক্সক্লুশন থাকে। তো এটা আমার মনে হয় যারা যারা পলিসি নিচ্ছেন, পলিসি নেওয়ার সময় অবশ্যই যে অ্যাডভাইজার আপনাকে বলছেন তার কাছ থেকে অবশ্যই এক্সক্লুশন জেনে নেবেন। এবং আমাদের অলরেডি একটা ভিডিও আমাদের আছে আমাদের, এবং যেখানে আপনারা 2 ইয়ার্স এক্সক্লুশন এবং এর পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন, যেখানে পার্মানেন্ট এক্সক্লুশন সম্বন্ধে পুরো বিস্তারিত আমরা সেখানে বর্ণনা দিয়েছি। তো অবশ্যই যে কোনো পলিসি নেওয়ার আগে আপনারা কিন্তু এই লিস্টটা জেনে নেবেন, এটা কিন্তু খুব প্রয়োজনীয়। ঠিক আছে, এরপরে আমাদের ইতে আরেকটা যেটা সেটা হচ্ছে এমার্জেন্সি হসপিটালাইজেশন বা অ্যাক্সিডেন্টাল হসপিটালাইজেশন, যেটা হচ্ছে যে আমাদের এই কভারেজটা আমাদের হয় এই যেটা ওয়েটিং এর ছাড়াও ডে 1 থেকে কভার করে। আমাদের যে কোনো মেডিক্লেম পলিসিতে অ্যাক্সিডেন্টাল হসপিটালাইজেশন আমাদের একদম যেদিন পলিসি নিচ্ছি আমার তার পরের দিন থেকে কিন্তু ওই কভারটা আমাদের চালু হয়ে যায়, ওয়েটিং পিরিয়ডের মধ্যে আসে না। এটাও একটা আমাদের এটাতে আসে। এটা হয়ে গেল। এরপরে আমাদের ই এর পরের পয়েন্টটা আসছি, এটা হচ্ছে এফ। এফ এর মধ্যে কি কি অ্যাব্রিভিয়েশন আসে? প্রথম হচ্ছে ফ্যামিলি ফ্লোটার। এফ এতে ফ্যামিলি ফ্লোটার। ফ্যামিলি ফ্লোটার হচ্ছে একটা টাইপ অফ পলিসি যেটাতে একসাথে বাবা মা ছেলে মেয়ে একসাথে একটা পলিসি থাকে, তাকে ফ্লোটার পলিসি বলে, ফ্যামিলি ফ্লোটার। ঠিক আছে, এবং এখানেতে এবং এছাড়া এই পলিসিগুলো ইন্ডিভিজুয়াল হয়। তো দুটো টাইপের পলিসি, একটা ফ্যামিলি ফ্লোটার, একটা ইন্ডিভিজুয়াল। তো এটা একটা টাইপ অফ ইয়ে হচ্ছে এফ, যার অ্যাব্রিভিয়েশন এখানে আসে। ঠিক আছে, আরেকটা এফ দিয়ে খুব ওয়ার্ড পপুলার, দ্যাট ইজ ফ্রি লুক পিরিয়ড। এফ ফ্রি লুক পিরিয়ডটা হচ্ছে যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, নট অনলি ইন হেলথ ইন্স্যুরেন্স। এখানে ক্ষেত্রে আমি যে কোনো পলিসি নিয়েছি, পলিসি নেওয়ার পরে যদি আমার পছন্দ না হয় অ্যাজ এ কাস্টমার, আমার চয়েস থাকছে যে আমি উইদিন 15 ডেজ এর মধ্যে সেই পলিসিটা আমি ক্যান্সেল করতে পারি এবং আমার পুরো টাকা রিফান্ডেবল, এবং সেটা আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করতে পারি। দ্যাট ইজ কল্ড ফ্রি লুক পিরিয়ড। ঠিক আছে, এটা চলে গেল এফ। এরপরে আমরা নেক্সট চলে যাচ্ছে জি। এফ এর পর জি। জিতে হচ্ছে ফার্স্ট যে পয়েন্টটা মনে আসে সেটা হচ্ছে গ্রেস পিরিয়ড। আমাদের একটা পলিসি রিনিউয়ালের টাইমে আমরা দেখেছি যে যখন রিনিউয়াল ডেট থাকে আমাদের সেই ডেটে ইয়ে থাকে, তো এরপরেও আমাদের একটা গ্রেস পিরিয়ড থাকে 30 দিন, যার মধ্যে আমরা রিনিউ করতে পারি। কিন্তু একটাই তার কন্ডিশন বা টার্মস আছে যে যে গ্রেস পিরিয়ডে আমরা পলিসিটাকে রিনিউ করতে পারি সেই পিরিয়ডে করা যাবে পলিসি রিনিউ, কিন্তু ইন বিটুইন যদি কোনো ডিজিজ আসে বা কোনো যদি প্রবলেম আসে তাহলে কিন্তু আমরা কোনো ক্লেম পাবো না ওখানে। আমাদের রিনিউয়াল টাইমেতে আমার গ্রেস পিরিয়ডটা রিনিউয়ালের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু কোনো ক্লেমের জন্য অ্যাপ্লিকেবল হবে না। বা ওর মধ্যখানেও যদি কোনো ডায়াগনোসড হয় কোনো ডিজিজ, সেটা যদি ক্লেম আমি আবার রিনিউ করার পরে নিতে যাই, সেটাও কিন্তু আমার ওটাকে গণ্য করা হবে না। তো বি কেয়ারফুল, আমরা বলবো যে গ্রেস পিরিয়ডে যাওয়ার আগেই পলিসি রিনিউ করে নিতে। ঠিক আছে, এছাড়া এরপরে
জি দিয়ে আরেকটা খুব পপুলার ওয়ার্ড, দ্যাট ইজ গ্রিভেন্স অ্যান্ড, যেটা হচ্ছে ইন্স্যুরেন্সের একটা বড় জায়গা। গ্রিভেন্স হচ্ছে প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির, হেলথ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, প্রত্যেকে এটা রয়েছে, তাদের একটা রয়েছে, বডি রয়েছে, যারা কোনো মানে নন সেটেল ক্লেম, যে ক্লেম গুলো সেটেল হয় না বা কোনো কারণে রেপুডিয়েট হয়, ঠিক আছে, সেটার এগেনস্টে কাস্টমার এই গ্রিভেন্সে যেতে পারে। এবং তার ফার্স্ট স্টেপই হচ্ছে যে কোনো ইয়েতে যদি ক্লেম রেপুডিয়েট হয়, তাহলে কিন্তু কাস্টমারকে প্রথমে গ্রিভেন্সের কাছে অ্যাপ্লাই করতে হয় টু রিকনসিডার হিজ ক্লেম বা হুম, তার ক্লেম। এটা হচ্ছে একটা অথরিটি, যারা গ্রিভেন্স হচ্ছে ওই ইন্স্যুরেন্স কোম্পানি একটা বডি, যারা আবার একটা ওই করে যে কোনো ক্লেম যদি তাদের রিজেক্ট হয়, তারা আবার ওটাকে রিওপেন করে দেখে, যে যদি মনে হয় যে এটাকে দেয়া যেতে পারে ক্লেম, তখন কিন্তু তারা সেটাকে আবার দেওয়ার জায়গায় নিয়ে আসে। এটা হচ্ছে গ্রিভেন্স কথাটা। কাজ। হ্যাঁ, এরপরে জি এর পরে হচ্ছে এইচ। এইচ এতে আমাদের পপুলার অনেকগুলো ওয়ার্ড আছে। প্রথম হচ্ছে হসপিটালাইজেশন, যেটা হসপিটালাইজেশনটা তো আমাদের নরমাল মেডিক্লেমের, যেটার জন্য আমরা টাকাটা পাই, আমাদের হসপিটালাইজেশন, সেটা হচ্ছে একটা পার্ট। এরপর আরেকটা এইচ এর পপুলার ওয়ার্ড হসপিটাল ক্যাশ বেনিফিট। এটা একটা রাইডার, কিছু কিছু পলিসিতে এটা অ্যাপ্লিকেবল আছে অন এক্সট্রা প্রিমিয়াম। আমি যতদিন হসপিটালে ভর্তি থাকবো, অ্যাডমিশন ডেট, ডিসচার্জের বাদ দিয়ে বাকি প্রত্যেকটা দিনের একটা অ্যামাউন্ট পেয়েবল ডেইলি বেসিস। এটা কিছু কিছু প্ল্যানেতে, কিছু কিছু কোম্পানির পলিসিতে এই বেনিফিটটা থাকে, তাকে বলে হসপিটাল ক্যাশ বেনিফিট। এরপরে এইচ এর আরেকটা পয়েন্ট আছে, দ্যাট ইজ কল হেলথ চেকআপ। হেলথ চেকআপ। হেলথ চেকআপ আমাদের অ্যানুয়াল হেলথ চেকআপও বলে, অনেকে প্রিভেন্টিভ হেলথ চেকআপও বলে। এটা কোনো কোনো কোম্পানি ক্যাশলেস হয়, কোনো কোনো কোম্পানি আমরা বাইরে থেকে করে তার বিলিং সাবমিট করে জমা করা যায়। এর অ্যাজ পার টার্মস কন্ডিশন কোম্পানি যে যেভাবে শিডিউল করে সেই সেইভাবে সব পলিসিতে, এখানে কিছু কিছু জায়গাতে আছে সেটা ইনবিল্ট ইন পলিসি, কিছু কিছু পলিসিতে আছে আলাদা করে রাইডার নিয়ে সেখানে পেমেন্ট করে তার হেলথ চেকআপ বেনিফিটটা নিতে হয়। এটা নিতে প্ল্যান হবে। ওয়াইজ আলাদা করে থাকে। তো এরপরে চলে গেল এইচ হয়ে গেল, এরপরে চলে আসছে আমাদের আইতে। এইচ এর পরের পয়েন্টটা, ঠিক আছে। আমাদের এখানে ক্ষেত্রে আমাদের আইসিআর একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে ইন্স্যুরেন্সের। আইসিআর হচ্ছে ইনকার ক্লেম রেশিও। ইনকার ক্লেম রেশিও আমাদের ইন্স্যুরেন্সের, হেলথ ইন্স্যুরেন্স বা যে কোনো ইন্স্যুরেন্সে, আমাদের জেনারেল ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ইনকার ক্লেম রেশিও হচ্ছে আমাদের কাছে 100টা যদি পলিসি আসে, তার মধ্যে কটা পলিসিতে আমাদের ক্লেম আসছে, এটাকে বলে ইনকার ক্লেম রেশিও। ইনকার ক্লেম রেশিও বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন হয়। এভারেজ নরমাল দেখা গেছে 50 to 60% আমাদের দেখা যায় ইনকার ক্লেম রেশিও। ডিপেন্ড আপন এজ, যেমন আমাদের হেলথ ইন্স্যুরেন্সে দেখা গেছে যে এটা কিন্তু লোয়ার এজেতে ইনকার ক্লেম রেশিও অনেক কম। সেখানে দেখা যায় 100 তে হয়তো 2 টো কি 3 থেকে 4টে 5টা। এটাই যদি আবার 60 বা 70 এর উপরে দেখা যায়, দেখা যাচ্ছে যে 100 টার মধ্যে 50 বা 60টা লোকের ওখানে দেখা যায়। যার জন্য কি আপারে যে প্রিমিয়ামটাও ওর বেশি হয়। ঠিক বেরি আছে? এছাড়া আই দিয়ে যেটা দুটো খুব পপুলার ওয়ার্ড, ইনসিওর আর ইনসিওরড। ইন্সুরার হচ্ছে যে কোম্পানি ইন্স্যুরেন্স দিচ্ছে, সে হচ্ছে ইন্সুরার। আর যে পার্টি বা যে যিনি পলিসিটা নিচ্ছেন, তিনি হচ্ছে ইনসিওর। ঠিক আছে? এবং আই দিয়ে আরেকটা যেটা হচ্ছে, সেটাতে যেটা ওয়ার্ড পেয়েছি সেটা হচ্ছে কি পারসন, মানে প্রপোজার। এটাকে একটা ওয়ার্ড, যেটা কি পারসন হচ্ছে যেটা যে আমাকে প্রপোজ করছে। এরপরে হচ্ছে এল। এল এ হচ্ছে লং টার্ম পলিসি। লং টার্ম পলিসি মানে আমাদের পলিসি গুলোকে অনেক সময় 1 বছরের না নিয়ে আমি এটাকে 2 বা 3 বছরও নিতে পারি, সেটাকে লং টার্ম পলিসি বলে। এটা 1 ইয়ার বা 2 ইয়ার, যার জন্য আমরা তার জন্য অ্যানুয়াল ডিসকাউন্টও একটা 7.5 বা 10% আমরা পাই 2 বছর বা 3 বছরের জন্য। তাকে লং টেনিয়র পলিসি বলে, যেটা আমরা নরমালি 1 বছরের ছাড়াও 2 বছর বা 3 বছর নিতে পারি। যেটা আমাদের লাইফ ইন্স্যুরেন্স নেওয়া যায় না, হেলথ বা জেনারেল ইন্স্যুরেন্স এর ক্ষেত্রে। মেইনলি হেলথ ইন্স্যুরেন্সে বেশ কিছু কোম্পানির, এখন ম্যাক্সিমাম প্রাইভেট কোম্পানি কিন্তু এটার বেনিফিট দেয়। 2 বছর বা 3 বছরের টেনিয়রে নেওয়া যায় এবং অনেকটাই প্রিমিয়াম কম এসে যায়। ঠিক আছে? এরপর এল এর পরে আমরা যে ওয়ার্ডে যাব সেটা হচ্ছে এম। এম এতে আমাদের যে ওয়ার্ডটা খুব পপুলার সেটা হচ্ছে মেডিকেলি নেসেসিটি। মেডিকেলি নেসেসিটি কথাটার মানে হচ্ছে যে অনেক সময় তো আমরা ভর্তি হলে জানি আমরা মেডিক্লেমে ক্লেম পাবো, কিন্তু কিছু কিছু সময় ইন্স্যুরেন্স কোম্পানি মনে করলে সেই ক্লেম অনেক সময় ক্যান্সেল করতে পারে। কোন জায়গায় কনসিডার করে যে ওই ভর্তিটা কতটা প্রয়োজনীয় ছিল। বিশেষ করে আমরা দেখেছি আমাদের কোভিড এর সময় দেখেছি, মানে যেখানে উনি ইন্স্যুরেন্স কোম্পানি বলছে এটা ওনাকে বাড়িতে রেখেও ট্রিটমেন্ট করা যেত, মানে ওনার যে প্যারামিটার্স গুলো আছে তাতে ওনাকে ভর্তি করার দরকার ছিল না, আমরা প্যানিক হয়ে গিয়ে ভর্তি করেছি। বা ইভেন ডেঙ্গুর সময়তেও দেখেছি, ডেঙ্গুর যে প্লেটলেটের কাউন্ট, সেটার ক্ষেত্রেও আমাদের ওটা তো মেডিকেলি নেসেসিটি বা ট্রিটমেন্টটা কতটা তাকে ভর্তি করে করার দরকার আছে, সেটা হচ্ছে একটা মেডিকেল টার্ম, যেটা কিন্তু খুব রেলিভেন্ট। অ্যাজ পার তার মেডিকেল রেকর্ড অনুযায়ী কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি ওটাও করে যে তাকে ভর্তি করাটা সত্যি প্রয়োজন ছিল কিনা। ঠিক আছে? এছাড়া আরেকটা এম এর খুব রেলিভেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে মডার্ন ট্রিটমেন্ট।
আজকের দিনে দাঁড়িয়ে ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই মডার্ন ট্রিটমেন্ট কভার করে, যেটা আগেকার দিনে করতো না। মেন্টাল ট্রিটমেন্ট বা আমাদের কি বলে যেগুলো কেমোথেরাপি, রেডিওথেরাপি বা আদার্স রোবোটিক সার্জারি, এগুলো সমস্ত কিন্তু আমাদের মডার্ন ট্রিটমেন্টের আওতায় পড়ে, যেটা আজকের দিনে দাঁড়িয়ে খুব রেলিভেন্ট। এবং আরেকটা এর খুব রেলিভেন্ট পয়েন্ট, দ্যাট ইজ মেটার্নিটি বেনিফিট। হ্যাঁ, মেটার্নিটি বেনিফিট আজকের দিনে দাঁড়িয়ে বেশ কিছু প্ল্যান এবং কাস্টমারদের একটা নিড, যারা কিছু কিছু প্ল্যানের ডিজাইন মেটার্নিটি বেনিফিট রাখে। গ্রুপ পলিসিতে ম্যাক্সিমাম কোম্পানির ক্ষেত্রে মেটার্নিটি বেনিফিট থাকে, রিটেল প্ল্যানে কিন্তু সব প্ল্যানে থাকে না। অ্যাজ পার অ্যাভেলেবিলিটি অফ প্ল্যান, অ্যাজ পার কাস্টমাইজড আলাদা করে প্রিমিয়াম দিয়ে এই প্ল্যানগুলোকে নিতে হয়, এবং যেখানে এবং সেখানে কিন্তু কিছু ক্যাপিং বা সাবলিমিট থাকে। এটা তার ইয়ে। তো চলে গেল এম। এরপরে আমরা পরের ওয়ার্ডে চলে যাচ্ছি, এম এর পরে এন। এন এতে নো ক্লেম বোনাস। আমাদের পলিসিতে ক্লেম না হলে আমাদের যে বোনাসটা অ্যাড হয় সেটা হচ্ছে নো ক্লেম বোনাস, এবং সেটা আমাদের পলিসিতে অ্যাড হয়, এবং আলটিমেটলি যা যেরকম পলিসি অ্যাজ পার টার্মস কন্ডিশন আমাদের এটা যোগ হয়। কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে আমাদের যদি ক্লেম হলে সেটা কমে যায়, আবার কিছু কিছু পলিসির ক্ষেত্রে কিন্তু আবার নো ক্লেম বোনাস যেটা অ্যাড হয়ে গেছে সেটার পরে আর কোনোদিন কমে না। ঠিক আছে, এটাকে কিউমুলেটিভ বোনাসও বলে, নো ক্লেম বোনাসও বলে। এন দিয়ে আরেকটা খুব পপুলার ওয়ার্ড, দ্যাট ইজ নন মেডিকেল এক্সপেন্সেস। নন মেডিকেল এক্সপেন্সেস আমাদের দিনে দাঁড়িয়ে আজকে একটা বড় খরচা, যেটা বেশ কিছু কোম্পানি আজকের দিনে দাঁড়িয়ে এমন প্ল্যান নিয়ে এসছে যে এই নন মেডিকেল এক্সপেন্স কিন্তু সেই প্ল্যান মধ্যে কভার করে। এক্স্যাক্টলি। ক্ষেত্রে ইনবিল্ট কিছু কিছু প্ল্যানে আছে, কিছু কিছু উইথ রাইডার আছে, যেটা যদি অপ্ট করে কাস্টমার, তাহলে কিন্তু তার এন্টায়ার নন মেডিকেল আইটেম অ্যাজ পার লিস্টেড আইআরডি এর লিস্টেড যে লিস্টেড নন মেডিকেল আইটেম আছে, এখন 68 আইটেমস আছে, সেগুলো সবই কিন্তু তারা কভারেজ পেতে পারে। ঠিক আছে, এটা মোটামুটি এন পেয়ে গেল। এরপরে হচ্ছে ও। ওতে আমাদের খুব পপুলার ওয়ার্ড, সেটা হচ্ছে ওপিডি, আউট পেশেন্ট ডিপার্টমেন্ট। তো ওপিডি আমরা জানি বা শুনেছি এখানে যে আমাদের ওপিডি ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের যদি পেশেন্টকে আমাদের ভর্তি করতে না হয়, আমাদের সেখানে ক্ষেত্রে আমাদের বা আমাদের এরকম যে জায়গাটা আছে সেখানে ক্ষেত্রে আমাদের বাইরে যে শুধু দেখানোর জায়গাটা বা আমাদের কোনো কিছু আমাদের ভর্তি না করে নরমাল ট্রিটমেন্টের জায়গাটা আমরা ওপিডি অ্যাপ্লিকেবল ইন হেলথ ইন্স্যুরেন্স। এরপরে আমাদের যে পার্টটা আসবে ও এর পর পি। ঠিক আছে, পি তে আমাদের নরমাল ফার্স্ট যে ওয়ার্ডটা আসে দ্যাট ইজ প্রপোজাল ফর্ম, যেটা আমরা জানি আমাদের এখন ক্ষেত্রে অনলাইনে ম্যাক্সিমাম পলিসি হয়, যার জন্য প্রপোজাল ফর্ম মানে ফিজিক্যালি ফিল আপ করতে হয় না, কিন্তু একটা ফিজিক্যাল প্রপোজাল ফর্ম আমাদের ফিল আপ করতে অনলাইন ফরম্যাটে, যেটা থ্রু ওটিপি বা আমাদের সমস্ত ভেরিফিকেশন আমাদের ইয়ে করে করতে হবে, সেটা হয়। এরপরে পিতে আরেকটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, দ্যাট ইজ প্রি এক্সিস্টিং ডিজিজ। কোনো পলিসিতে যখনই আমরা কোনো নিচ্ছি, সেখানে ক্ষেত্রে পলিসি নেওয়ার সময় যে যে রোগগুলো আমাদের আছে, অবশ্যই সবাইকে বলবো যারা ভিডিওটা দেখছেন, এই পলিসিটা কিন্তু আমাদের যখনই সেখানে ডিক্লেয়ার করে পলিসি নেওয়া উচিত, এবং তার একটা প্রত্যেক কোম্পানি একটা ওয়েটিং পিরিয়ড থাকে। কিন্তু কিছু কোম্পানি এখন এই প্রি এক্সিস্টিং এর ক্ষেত্রে রিল্যাক্সেশন নিয়ে এসছে, সেখানে ক্ষেত্রে হয়তো কিছু রাইডার অ্যাড করলে সেখানে ক্ষেত্রে ডে ওয়ান থেকে সব কভার পাওয়া যেতে পারে, বা কিছুদিন পর থেকেই পাওয়া যেতে পারে, সেটা অ্যাজ পার পলিসি টার্মস এন্ড কন্ডিশন আমরা এটা পেতে পারি। ঠিক আছে, আরেকটা পি দিয়ে খুব পপুলার ওয়ার্ড আছে, দ্যাট ইজ পোর্টাবিলিটি। মানে কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে আমার পলিসি আছে অনেক বছর বা কিছুদিন নিয়েছি, আমার মনে হচ্ছে এর থেকে বেটার আমি ওই প্রিমিয়ামেতে পেতে পারি বা এনহ্যান্স কিছু বেনিফিট আমি করতে পারি, তো আমি ওই প্ল্যানটাকেই আমার যে কন্টিনিউশন বেনিফিট রেখে আমার যতদিন আমার পলিসিটা রয়েছে সেটাকে আমি চেঞ্জ করতে পারি, এবং সেটাকে আমার এক্সিস্টিং পলিসি যতদিনের ডিউরেশন আমি এখানে ডে ওয়ান থেকে সেই পুরো বেনিফিটটা এখানে আমার ক্যারি ফরওয়ার্ড হয়ে যেতে পারে। দ্যাট ইজ কল পোর্টেবিলিটি। আমার ইন্স্যুরেন্স কোম্পানি সুইচ হয়ে যাবে, কিন্তু আমার জবে থেকে পলিসি আমি নিয়েছিলাম আগের কোম্পানিতে, সেই ডেট থেকে আমার এখানে কন্টিনিউশন বেনিফিটটা চলে আসবে। ইট ইজ কল্ড পোর্টেবিলিটি। এরপরে আমাদের কিউ। কিউ এর ক্ষেত্রে আমাদের কিউ এর আগে শুভ্র হ্যাঁ, আর একটু কি বলা যায় যে প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন, এটাকে যদি অ্যাড করা হ্যাঁ, যায়, একদম এটা একদম। যদি করি তাহলে প্রি অ্যান্ড পোস্ট জাস্ট এক দু লাইনে একটু বলে হ্যাঁ, হ্যাঁ, দাও না। অবশ্যই খুব ভালো কথা বলেছো। একদম মানে পিতে আসে প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশনটা খুব রেলিভেন্ট এখানে আছে, এবং এটা হচ্ছে যে কোনো হসপিটালাইজেশনের আগের একটা পিরিয়ড এবং ডিসচার্জ হওয়ার পরে, ভর্তি হওয়ার আগে এবং পরে একটা পিরিয়ড ডিফাইন্ড ইন পলিসি অ্যাজ পার টার্মস এন্ড কন্ডিশন। কোন কোম্পানিতে করে কি 2 মাস, পরে 6 মাস, কোন জায়গাতে 1 মাস, পরে 2 মাস, অ্যাজ পার টার্মস কন্ডিশনে থাকে। ওই ট্রিটমেন্ট রিলেটেড যা যা খরচা হয়, ডক্টরের ফিস, ওষুধের বিল, মেডিসিনের ইয়ে, সমস্ত কিছু কিন্তু ওই প্রি অ্যান্ড পোস্ট এর মধ্যে আমরা কিন্তু এখানে সাবমিট করতে পারি, যেটা আমাদের একটা খুব জায়গা। থ্যাংক ইউ অরুণাভ ফর রিমাইন্ডিং মি, এটা একটা পিতে কিন্তু খুব রেলিভেন্ট একটা পয়েন্ট। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের কিউ। কিউতে আমাদের কি হচ্ছে, হেলথ কোশ্চেনিয়ার। কোশ্চেনিয়ার যেটাকে বলে, কোশ্চেনিয়ার হচ্ছে আমাদের যে কোনো যখনই আমরা কোশ্চেনিয়ার কথাটা হেলথ ইন্স্যুরেন্স খুব রেলিভেন্ট একটা প্রশ্ন। কোশ্চেনিয়ার কথাটা মানে হচ্ছে যখনই আমি কোনো মানে ম্যানুয়ালি বা অনলাইন বা অফলাইনে ফর্মটা ফিল আপ করি, তখন আমাদের ওই প্রত্যেকটা পয়েন্ট থাকে ওখানে, এবং এখানে কিন্তু আমাদের মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত যখন আমাদের এটা হয়, ওখানে সবকিছু ডিক্লারেশন দিতে হয়। কি কি হয়েছিল, কি ওষুধ খাই,
কতদিন ধরে ভর্তি ছিলাম, আমার কোনো কানের সমস্যা আছে কিনা, চোখের সমস্যা আছে কিনা। তো এই কোশ্চেনিয়ারতে আমাদের কিন্তু ইয়েস নো করে আমরা ওটাকে টিক মারতে হয়। এবং এই কোশ্চেনিয়ার কিন্তু খুব রেলিভেন্ট। আমরা সেখানে যেরকম ভাবে আমি উত্তর দেবো, সেখানে যদি তথ্যগুলো সঠিক থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু কোথাও তথ্যগত যদি ভুল থাকে ফিউচারে কিন্তু এটা নিয়ে সমস্যা তৈরি হতে পারে। তো অবশ্যই আপনারা যখন পলিসি নিচ্ছেন ওই কোশ্চেনিয়ার গুলো এবং প্রপোজাল ফর্ম অবশ্যই কিন্তু নিজের একবার ক্রস চেক করে নেবেন, এবং যে অ্যাডভাইজার বন্ধু আপনাকে ভিডিওটা শেয়ার করছে তার সাথে অবশ্যই এই টোটাল কোশ্চেনিয়ার কি আসে সে ব্যাপারে একটু কথা বলে নেবেন, যাতে আপনাদের কোনো মিসকমিউনিকেশন না হয়। এরপরে আমরা কিউ এর পরে আমাদের পরে যেটা আছে আর, ঠিক আছে। আর এতে আমাদের অনেকগুলো জিনিস আছে, এটা খুব রিলেভেন্ট। প্রথম হচ্ছে রুম রেন্ট, ঠিক আছে। রুম হুম রেন্টের ক্ষেত্রে আমাদের যেটা নরমালি সিঙ্গেল স্ট্যান্ডার্ড রুম বা শেয়ারিং রুম বা শুট, এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে অ্যাজ পার পলিসি কন্ডিশনস। আমাদের বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী তার প্ল্যানেতে থাকে। এবার সেখানে ক্ষেত্রে কিছু প্ল্যানেতে ইনবিল্ড থাকে রুম, নরমালি কোনো ক্যাপিং থাকে না, সেখানে কোনো থাকে না, যে কোনো রুম নেওয়া যায়। কিছু প্ল্যানে থাকে যেখানে ক্যাপিং থাকে, এতটা পর্যন্ত রুম নেওয়া যাবে, তারপরের উপরে অ্যামাউন্টটা আমার ইন্স্যুরেন্সের টোটাল বিলিং এর থেকে বাদ যাবে। তো এটাও একটা বড় ব্যাপার, অবশ্যই দেখে নেবেন যে রুম রেন্টের ক্ষেত্রে কোনো ক্যাপিং বা ইয়েতে পলিসিতে আছে কিনা। তারপরে যে আর এর একটা রিলেভেন্ট পয়েন্ট, দ্যাট ইজ রিইম্বার্সমেন্ট। হুম আমাদের যে ক্লেম হয় তাতে আমাদের যেগুলো হসপিটাল যেখানে আমাদের ক্যাশলেস নেই, আজকের দিনে দাঁড়িয়ে আমরা একটা অলরেডি ভিডিও বানিয়েছিলাম যে এভরিহোয়ার ক্যাশলেস, যেটার ক্ষেত্রে এখন যেটা নেটওয়ার্ক নেই সেখানেও আমরা যদি ভর্তি হয়ে আগে 38 ঘন্টা আগে জানাই, সেখানেও ক্যাশলেস পেতে পারি। তো একান্তই যদি সেটা না সম্ভব হয় তাহলে আমরা ওই বিলিংটাকে আমরা যেভাবে করতে পারি, সেটার প্রসেসটা হচ্ছে রিইম্বার্সমেন্ট। আমাদের এমন জায়গায় ভর্তি হয়েছে যেখানে নন নেটওয়ার্ক হসপিটাল, সেখানেও আমি খরচা করে প্রায়রলি কোম্পানিকে জানালাম ইন্টিমেশন করে, এবং তারপরে আমি সেই বিলটা জমা করে আমি কিন্তু রিইনভেস্টমেন্ট করতে পারি। এটা সবকটা কোম্পানির ক্ষেত্রেই প্রযোজ্য। তবে অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব, ভর্তি হওয়ার আগে যদি দেখে নেবেন যদি ওটা নেটওয়ার্ক নাও হয়, কোম্পানির ব্ল্যাক লিস্টেড হসপিটালের মধ্যে সেটা পড়ছে কিনা। কারণ যদি কোম্পানি ব্ল্যাক লিস্টেড এর মধ্যে পড়ে, আপনার কিন্তু রিনিউয়াল ক্লেমের ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে পারেন। তো হুম অতএব যখনই কোনো হসপিটাল হবেন, আপনাদের প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইটে গিয়ে তাদের ব্ল্যাক লিস্টেড হসপিটাল সিটি ওয়াইজ দেওয়া থাকে, অবশ্যই চেক করে নেবেন তারপরেই ভর্তি করবেন, নাহলে কিন্তু পরবর্তীকালে এই সমস্যা আপনাদেরকে সম্মুখীন হতে পারে। এরপরে আরেকটা খুব ভালো ওয়ার্ড, দ্যাট ইজ কল্ড রেস্টোরেশন বা রিফিল। এটা একটা ইউনিক বেনিফিট যেটা আগে ছিল না, এখনকার মডার্ন সবকটা হেলথ ইন্স্যুরেন্সে এটা রয়েছে, যে আমাদের যা সাম এশিওরড ওটা শেষ হয়ে যাওয়ার পরে বা ওটা পার্সিয়ালি বা ফুলি, তারপরেও আবার সেম অ্যামাউন্ট অফ সাম এশিওরড যতবার সে ভর্তি হচ্ছে ততবার নিজের জন্য বা ফ্যামিলির জন্য সে আবার ইউজ করতে পারছে। দ্যাটস কনসেপ্ট ইট কল রেস্টোরেশন। এটা বিভিন্ন কোম্পানির অ্যাজ পার টার্মস এন্ড কন্ডিশন, অনেকে পার্সিয়ালি দেয়, অনেকে ফুল দেয়, অনেকে সেম ডিজিজে দেয়, অনেকে ডিফারেন্ট ডিজিজে দেয়, অনেকে সেম পার্সনে দেয়, অনেকে ডিফারেন্ট পার্সনে দেয়। অবশ্যই আপনারা যখন এই প্ল্যানটা নেওয়ার আগে অবশ্যই এটা জেনে নেবেন আপনার অ্যাডভাইসারের কাছে, বা পলিসি টার্মস এন্ড কন্ডিশন আপনারা অবশ্যই এটাকে স্টাডি করে নেবেন বিফোর টেকিং এনি পলিসি। আমরা চলে গেলাম আর এর পরে আমরা আমি আমি এই যে রেস্টোরেশন বললে, এটা কিছু কিছু জায়গায় রিচার্জ কথাটা আমরা শুনতে হ্যাঁ, পাই, ওটা হ্যাঁ, কি এই একই গোত্রে পড়ে নাকি আলাদা? একই রিচার্জ রিবাউন্ড এই কথাগুলো ইউজ হয় কিছু কিছু সবই প্ল্যান। হাত দিয়েই আসছে। হ্যাঁ, রিচার্জও ইউজ হয়, রিবাউন্ডও ইউজ হয়, এরকম কিছু ঠিক। আছে। এরপরে আমাদের এসএতে যে ওয়ার্ডগুলো আসে সেগুলোর মধ্যে প্রথম এসএতে আসে সাম অ্যাসিওর্ড। আমি কতটা কভারেজ নিচ্ছি, আমার সেটা মানে আমার লিমিট অফ কভারেজ তাকে সাম অ্যাসিওর্ড বলে। এটা এসএতে পড়ে। আমার ৫ লাখ, ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ। এরপরে এসে আরেকটা যেটা পড়ে সাব লিমিট। আমাদের কিছু কোম্পানিতে আছে যেখানে ক্ষেত্রে বিভিন্ন ডিজিজ ওয়াইজ ভাগ করা আছে কতটা পাবো। ক্যাটারাক্টে এত টাকা পাবো, নি রিপ্লেসমেন্ট এত টাকা পাবো, এরকম ভাবে। আবার কিছু প্ল্যানে আছে অ্যাকচুয়াল আপ টু সাম অ্যাসিওর্ড এবং বোনাস, আমি পুরোটাই এখানে এপ্লাই করতে পারি। তো অবশ্যই হুম, যখনই কোনো আপনারা প্ল্যান নেবেন অবশ্যই কিন্তু দেখে নেবেন যে যাতে আপনারা পুরোটা এখানে পাওয়ার মতো থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা এসডি খুব ভালো রিলেভেন্ট ওয়ার্ড, দ্যাট ইজ সুপার টপ আপ। সুপার টপ হ্যাঁ আপ কথাটা আজকের দিনে খুব রেলেভেন্ট থাকে। সুপার টপ আপ হচ্ছে এমন একটা প্ল্যান, আমাদের আগে ছিল টপ আপ প্ল্যান, এখন সুপার টপ আপ প্ল্যানটা এসছে আরো বেশি। কারণ সুপার টপ আপ প্ল্যান এমন একটা প্ল্যান, পার্টলি যদি আমার প্রথম ক্লেম বেস সামেশনে যায়, তারপরে সুপার টপ আপে আমি ১ বছরে যতগুলো খুশি ক্লেম নিতে পারি, আমার আপ টু লিমিট পর্যন্ত। আমি এক্সাম্পল নিয়ে বলছি, আমার বেস পলিসিতে ৫ লাখের আছে, তারপরে সুপার টপ আপ আছে আরো ১৫ লাখ, টোটাল ২০ লাখের কভারেজ আছে। তো আমার ৪ বার ক্লেম হলো, প্রথমবারে ৪ লাখ হলো, তারপর ৩ লাখ হলো, তারপর ৩ লাখ হলো, তারপর ৪ লাখ হলো। আমার সুপার টপ আপ প্ল্যান হলে কিন্তু আমি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি ক্লেমটা এলিজিবল থাকবে একই বছরের মধ্যে, যেটা কিন্তু নরমাল টপ আপ এর ক্ষেত্রে আমি পাবো না। এটা একটা বড় ব্যাপার। অবশ্যই যখনই টপ আপ নেবেন, অবশ্যই সুপার টপ আপ নেবেন। মাঝের মেক্সিমাম টপ আপ পলিসি কিন্তু সুপার টপ আপ। এটা কিন্তু জেনে নেবেন যে অ্যাডভাইজার আপনাকে পলিসিটা করাচ্ছে। এরপরে আসছে টি। টিতে ফার্স্টে যে নামটা মনে পড়ে সেটা হচ্ছে টিপিএ, থার্ড পার্টি হুম অ্যাডমিনিস্ট্রেটর। এটা আমাদের নরমালি পিএসইউ বা গভর্নমেন্টের যে কোম্পানিগুলো আছে, নিউ ইন্ডিয়া, ন্যাশনাল, ওরিয়েন্টাল এবং ইউনাইটেড ইন্ডিয়া, এদের প্রত্যেকেরই
টিপিএ আছে, এবং এছাড়া প্রাইভেটেরও কিছু কিছু কোম্পানি আছে যাদের আলাদা করে তারা টিপিএ কে দিয়েই এই প্রসেসটা করায়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ম্যাক্সিমাম যে যারা রিনাউন্ড কোম্পানিগুলো এবং তারা স্ট্যান্ড অ্যালোন বা জেনারেল, তারা কিন্তু নিজেদের একদম ক্লেম টিম আছে যারা কিন্তু কোনো টিপি এর মাধ্যমে করায় না। এটা বিভিন্ন কোম্পানি টু কোম্পানি করে। পরিষেবাগত দিক থেকে আমরা দেখেছি যাদের টিপিএ ছাড়া আছে, যারা ডাইরেক্ট তাদের নিজেদের টিম আছে, তার ক্ষেত্রে সময়গত দিক থেকে তার ট্যাক্স বা তাদের বাকিগুলো কিন্তু অনেকটা বেশি হয়। তো অবশ্যই পলিসি নেওয়ার আগে এই জিনিসটা দেখে নেবেন যে সেটা টিপির আন্ডারে আছে না ডাইরেক্ট কোম্পানির টিম আছে। এটাও কিন্তু একটা রিলেভেন্ট প্রশ্ন বিফোর টেকিং এনি হেলথ ইন্সুরেন্স পলিসি। ঠিক আছে? এছাড়া হচ্ছে আমাদের ট্যাক্স বেনিফিট। আমাদের হেলথ ইন্সুরেন্স পলিসিতে আমরা আন্ডার সেকশন 80D, এটা আমাদের ওল্ড রেজিমে পড়ে। আমাদের নতুন রেজিমেতে যারা এখন নতুন এতে আসছে তাদের কিন্তু ট্যাক্সের এই আমাদের হেলথ ইন্সুরেন্স ট্যাক্সেশনের জায়গা থাকছে না। কিন্তু যারা পুরনো রেজিমে আছে তাদের ক্ষেত্রে কিন্তু 80D তে নরমাল আমাদের ট্যাক্সেশনের জায়গা যা 25,000 টাকা নরমাল আপ টু বিলো 60 এজে। যদি আমাদের 60 এর উপরে বয়স হয় তাহলে 50,000, এবং যদি পেরেন্টস তাদের থাকে তারা যদি হেলথ ইন্সুরেন্স নেন সেখানে ক্ষেত্রে 50,000। নিজেদের এবং পেরেন্টস মিলিয়ে যদি প্রত্যেকেরই যদি বয়স 50 এর উপরে হয় সেখানে ক্ষেত্রে 50,000, 50,000, 1 লাখ টাকা পর্যন্ত 80D তে ছাড় আমরা নিতে পারি। ঠিক আছে? এটা চলে গেল টি। এরপরে হচ্ছে ইউ। ইউ তে আমাদের যেটা সবথেকে রেলিভেন্ট হেলথ ইন্সুরেন্স, দ্যাট ইজ আন্ডাররাইটিং। হুম। আন্ডাররাইটিং হচ্ছে আমার পলিসিটা যখনই আমরা কোনো প্রপোজ করছি তার পুরো স্ট্যাটাস দেখে ইন্স্যুরেন্স কোম্পানি ডিসাইড করে এই পলিসিটা আমরা নিতে পারবো কি পারবো না। নরমাল ক্ষেত্রে যদি তার অ্যাকসেপ্টেবল টার্মস কন্ডিশন ম্যাচ করে তাহলে তারা নেয়, নাহলে পলিসিটা রিজেক্ট হতে পারে বা মডিফাই হতে পারে বা অন্য প্ল্যানে সাজেস্ট হতে পারে। দ্যাট ইজ কল আন্ডাররাইটিং, এবং এটা একটা প্রত্যেক ইন্স্যুরেন্স কোম্পানির একটা টিম থাকে যারা এই প্রসেসটা মনিটর করে এবং সেই বেসিসে কিন্তু পলিসিগুলো ইস্যু হয়। দ্যাট ইজ কল আন্ডাররাইটিং। এবং এরপরে আমাদের ইউ ইউ এর পরে আমাদের ভি তে আমরা কিছু পাইনি ওখানে। যদি তোমার কিছু মনে পড়ে বলতে পারো। এরপরে আমাদের আছে ডাব্লু। ডাব্লু তে আমাদের আসে ওয়েটিং পিরিয়ড। হুম। আমাদের প্রত্যেকটা যেটা প্রথমে আলোচনা হচ্ছিল যে ওয়েটিং পিরিয়ড আমাদের নরমাল 30 দিন হচ্ছে, তারপরে হচ্ছে অ্যাডমিশনের জন্য 2 বছরের কিছু কিছু ডিজিজ আছে স্পেসিফিক ওয়েটিং পিরিয়ড বলে থাকে। আর 3 বা 4 বছরের যেটা হচ্ছে আমার প্রি এক্সিস্টিং ওয়েটিং পিরিয়ড। তো এটাও একটা ডাব্লু দিয়ে এরপরে এক্স বা ওয়াই দিয়ে আমি পাইনি। তো এক্স বা ওয়াই দিয়ে আমার কাছেও কিছু মনে আসেনি। তো এরপরে লাস্ট আছে যেটা জেড, যেটা দিয়ে আমাদের শেষ হচ্ছে। জেড এতে আমাদের আসে জোনাল প্রিমিয়াম। আমাদের হুম। কিছু কিছু কোম্পানিতে আছে কি আমাদের আমরা যেখানে থাকি, যেমন কলকাতা হচ্ছে আমাদের নরমালি জোন 2 পড়ে। জোন 1 এর মধ্যে নয়ডা, গ্রেটার দিল্লি, বোম্বাই, যেখানে ক্ষেত্রে খরচা বেশি সেগুলো পড়ে। এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে কিছু প্ল্যানেতে আছে যেখানে আমি যদি জোন 1 এ থাকি তার প্রিমিয়াম যদি দিই, আমি জোন 2 তে থাকি তার প্রিমিয়াম দিই, আমি জোন 1 এ ট্রিটমেন্ট করতে গেলে সেখানে একটা কোপেমেন্ট অ্যাপ্লিকেবল হয়। মানে আমাকে টাকা দিতে হচ্ছে 10%, 20%। কিন্তু কিছু প্ল্যানে আবার আছে আমি যেখানে থাকি সেখানেই আমি প্রিমিয়াম দেবো, যেখানেই আমি ট্রিটমেন্ট করি না কেন সেখানে ক্ষেত্রেও আমাকে কোনো টাকা এক্সট্রা দিতে হবে না। তো অবশ্যই আপনার প্ল্যান নেওয়ার আগে দেখে নেবেন যে এখানেতে আমার ওই জোন ওয়াইজ কোনো আলাদা ট্যারিফ আছে কিনা বা এই ধরনের কোনো টার্মস এন্ড কন্ডিশন আছে কিনা। তো মোটামুটি এই জোন ওয়াইজ জায়গাটা চলে গেল। তো মোটামুটি এটাই ছিল আমাদের এ টু জেড অফ হেলথ ইন্স্যুরেন্স, এবং আমি একটা ব্রিফে চেষ্টা করলাম পুরোটাকে সামারাইজ করা, যাতে আমরা মোটামুটি যে ওয়ার্ড গুলো আমরা হেলথ ইউজ করি আমাদের যারা অডিয়েন্স দেখছেন তাদের প্রত্যেকেরই একটা মেমোরিতে চলে আসবে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং ভাবে দেখো, 4টে পয়েন্ট আমরা বাদ দিতে পারি কারণ ওগুলো হয়তো পরে আমরা জানতে পারবো, জে, ভি আর এক্স, ওয়াই এইগুলো পরে। তাছাড়াও আমি বলছি, আমার মনে হচ্ছিল তোমার কথা শুনতে শুনতে এই সাবজেক্টটা এত বড়, এত ব্যাপক, মানে এক একটা টপিক নিয়ে এক একটা ছোট ছোট ভিডিও করা যায়। যেমন ধরো এই যে লাস্ট কথাটা বললে না, জোনাল প্রিমিয়াম, তো আমরা অনেকেই দেখি যে এই জোন, ওই জোন 1, জোন 2 বা জোন এ, জোন বি, জোন সি, মানে এটা কেন? এটারও একটা কারণ তো আছে। মানে আমি যত জানি এর কারণটা হচ্ছে ওরা আইডেন্টিফাই করে দেখেছে জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী এক এক জায়গায় কিছু কিছু ডিজিজের প্রবণতা বেশি থাকে। তো একদম। কোম্পানি আলটিমেটলি ধরো এটা দেখেছে যে ওই নয়ডা, মানে সেটা পলিউশন হোক বা অন্য যে কোনো কারণেই হোক, সেটা তারা জানবে যারা ঠিক করে। তো ওইখানে এক একটা জোন অনুযায়ী প্রিমিয়াম গুলো আলাদা আলাদা হয়। তো এইখানে এবার আমরা যখন আলোচনা এ নিয়ে করবো, কখনো করলে এটাও প্রশ্ন আমাদের থাকবে যে একটা লোক একটা জোনে প্রিমিয়াম এটা নিল, পলিসিটা নিল, তারপর সে অলটুগেদার শিফট করে গেল অন্য কোনো জোনে, তার কি স্ট্যাটাস হবে? তো এরকম অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা খুব শিগগিরই ফিরে আসব। আপাতত দর্শকদের জন্য এটা রইলো যে যে কটা বললে জে, ভি আর এক্স, ওয়াই, দর্শকদের কিছু মনে পড়ে কিনা কমেন্টসে জানান। আমরা যতদূর জেনেছি আমরা জানালাম, এবং আপনারা দেখুন, জানান, কমেন্টস করুন, লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন
এবং অবশ্যই ঘন্টিটাও লাগিয়ে দেবেন, কারণ তার ফলে আমরা কোনো নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনি দেখতে পাবেন। তো আজকে তাহলে এই A to Z করেই আমরা শেষ করি। ফিরে আসছি আরো একটা এরকম উল্লেখযোগ্য বা ভালো কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণ অবধি গুড বাই। থ্যাংক ইউ।